রাতের সকল অন্ধকারকে পরাজিত করে বিজয়ী বেশে দিবাকর যখন খিলখিলিয়ে হেসে ওঠে, তখন তার রূপে যেন ধরনে সতেজতা ফিরে পায়। হে কি রূপ তার! মানুষের জীবনও তো এমনই, দুঃখের পরে সুখ আসবেই। অন্ধকার কেটে আলোকিত হয়ে উঠবে সবকিছু। অন্ধকার আছে বলেই না আমরা আলোর মর্ম বুঝি। বারান্দা দিয়ে রোদ এসে সুরার মুখে পড়তে ঘুম হালকা হলো তার। বিরক্তিতে চোখ মুখ কুচকে নিল সে। পিটপিট করে তাকে উঠে বসল। দেয়াল ঘড়ির কাটা জানান দিচ্ছে 7টার ঘর ছেড়েছে সে কিছুক্ষণ আগেই। দ্রুত ওয়াশরুমে ছুটল সে। বড্ড বেশি দেরি হয়ে গেছে। কাল মিসবার কথা ভাবতে ভাবতে অনেক দেরি হয়েছে ঘুমাতে। সকালে নামাজ কাজা আদায় করা লাগবে। তারপরে আবার একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট ছিল গতকাল। কাল কলেজে না যাওয়ায় জমা দেওয়া হয়নি। আজ দিতেই হবে, কিন্তু দেরি হয়ে গেল। এসব ভেবেই রাগ হলো সুরার। তার সব রাগ গিয়ে পড়ল বেচারা মিসবার উপর। কিছু গালাগালি দিয়েও দিল। মিসবাকে মনে মনে শতাধিকবার অসভ্য উপাধি দিতে দিতে রেডি হয়ে সুরা দিয়াকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। কলেজের গেট পেরিয়ে কৃষ্ণচূড়া গাছের নিচে পঞ্চপাণ্ডব দলের 3 জনকে বসে থাকতে দেখে এগিয়ে গেল সুরা ও দিয়া। সুরাকে দেখে জিহাদ বলে উঠল, কি রে বিদ্যার রানী, আজ এত লেট লতিফ কেন তোরা? জানিস না আজ প্রথমেই কার ক্লাস? সুরা কিছু বলবে তার আগে শিহাব ব্যস্ত কণ্ঠে বলল, এই পরে কথা বলিস তোরা, আর মাত্র 5 মিনিট আছে ক্লাস শুরু হতে। দেরি হলে কিন্তু আর ঢুকতে দিবে না। চল চল। সবাই শিহাবের কথা শুনে ক্লাসরুমের দিকে দৌড় দিল। বেচারি সুরা দিক বিদিক না দেখে দৌড়ে ক্লাসে ঢুকবে, অমনি শক্ত কিছুর সাথে বাড়ি খেয়ে যেই পড়তে নেবে ভয়ে চোখ খিচে বন্ধ করে নিল সে। কিন্তু একই, সে পড়লে তো ব্যথা পাবে, কিন্তু সে পড়ল না কেন? পরক্ষণে মনে হলো কারো শক্ত বাহুবন্ধনীতে আবদ্ধ সে। চোখ খুলে সামনে মিসবাকে এত কাছে দেখে হকচকিয়ে গেল সুরা। মিসবার নিঃশ্বাস তার সারা মুখে খেলা করছে। মিসবার এক হাত সুরার কোমর পেঁচিয়ে আছে। মিসবার চোখে মুগ্ধতা। এই গভীর চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা সুরার পক্ষে সম্ভব না। এই চোখে যে সুরা নিজের মৃত্যু দেখে, নিজের সত্তা, আত্মহংকার, নিজের তৈরিকৃত জগৎ সব ভুলে এই গভীর চোখে হারিয়ে যেতে মন চায়। সুরা দ্রুত চোখ সরিয়ে নিল। মিসবা বাঁকা হেসে সুরাকে সোজা করে দাঁড় করিয়ে দিল। সুরা দিকে একটু ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল মিসবাহ, সুর, সামান্য এক ধাক্কাতেই পড়ে যাচ্ছিলে। আজ থেকে বেশি বেশি খাবে। ভবিষ্যৎ বলেও তো কথা আছে। আমি তো আমার ভবিষ্যৎ অন্ধকার দেখছি। কথাটা বলে মিসবাহ সুরার পাশ কাটিয়ে চলে গেল আর রেখে গেল হতভম্ব হয়ে যাওয়া সুরাকে। সুরার মনে হচ্ছে সে এখনো ঘোরের মধ্যে আছে। ডাক্তার কি বলে গেল এটা? সুরার একটু সময় অপচয় করতে হলো না। মিসবাহ কি বোঝাতে চেয়েছে? হঠাৎ করে সুরার লজ্জা লাগছে। লজ্জাকে প্রাধান্য না দিয়ে মিসবাকে সহজেই অসভ্য উপাধি দিল সে। তবু কেন এই লজ্জাগুলো তাকে গ্রাস করছে? এতক্ষণ বিনা পয়সায় রোমান্টিক সিন দেখছিল পঞ্চপাণ্ডব। সুরাকে লজ্জা পেতে দেখে সবাই এগিয়ে আসলো। সুরাকে মঙ্গল গ্রহ থেকে ফিরিয়ে আনার জন্য রাফি ইচ্ছাকৃত একটু কেশে উঠল। হঠাৎ এমন হওয়ায় হক চুকিয়ে গেল সুরা। সবার দিকে পূর্ণ দৃষ্টি দিতেই দেখা মিলল তাদের সকলের মুখে শয়তানি হাসির। সুরা জানে এখানে আর থাকা যাবে না, তাই দ্রুত প্রস্থান করল সে। তার যাওয়ার দিকে তাকিয়ে সকলে এক প্রকার জোরে হেসে উঠল। মধ্যাহ্নে শেষ ভাগ। মিসবার কেবিনের দরজায় সামনে দাঁড়িয়ে আছে সুরা। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে সে, কিন্তু দরজায় নক করতে অস্বস্তি হচ্ছে। সকালের পরে মিসবার কথা মনে পড়লেই সব বজ্জাত লজ্জারা তাকে ঘিরে ধরছে। লোকটা সত্যি অসভ্য, নইলে কেউ ভাবে বলতে পারে। কিন্তু অ্যাসাইনমেন্ট আজ জমা না দিতে পারলে তো পরীক্ষায় মার্ক জুটবে না। দরজার সামনে দাঁড়িয়ে নিজের আঙ্গুল কামড়াতে কামড়াতে চিন্তায় মগ্ন সুরা হঠাৎ গম্ভীর পুরুষালী কণ্ঠে হক চুকিয়ে গেল, ভেতরে না এসে বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। সুরা দরজা ঠেলে ভেতরে তো গেল, কিন্তু সে এটা বুঝতে পারছে না মিসবাহ বুঝলো কিভাবে সে বাইরে দাঁড়িয়ে আছে। এই মানুষটাকে তার রহস্য মানব বলে মনে হয়। সুরা নম্র কণ্ঠে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। মুচকি সে মিসবাহ প্রত্যুত্তরে বলল, ওয়ালাইকুম আসসালাম। সুরা কিছু বলবে তার আগে কেউ তার উদ্দেশ্যে বলে উঠল, কেমন আছেন মিস সুরা? আমি আপনার স্যারের ল্যাংটাকালের একমাত্র কলিজার ফ্রেন্ড রাইহান কবির। সুরা পাশে তাকিয়ে দেখলেও একজন সুদর্শন প্রাপ্তবয়স্ক যুবক
তার দিকে একগাল হেসে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। সুরা ক্ষীণ হেসে মুখে সালাম দিল। রায়হান মুখে হাসি রেখে হাত গুটিয়ে সালামের জবাব দিল। মিসবা তেজক চাহনি নিক্ষেপ করল রায়হানের দিকে। রায়হান মিসবার দৃষ্টি দেখে ঠোঁট আরো প্রশস্ত করে দাঁত কিলিয়ে হাসল, এমন ভাব যেন সে কোনো ছোকার দেখছে। মিসবার শরীর রাগে রিরি করে উঠছে। রায়হানের থেকে চোখ সরিয়ে সুরার মুখশ্রীতে তাকিয়ে বলে, বসো সুর, কি বলতে এসেছো বলো। সুরার মুখে বিরক্তি ফুটে উঠছে। এ লোক শুধরাবে না, এতবার বলে সুর বলে যেন না সম্বোধন করে, তবুও বলে। সামনে বসে থাকা এই সুদর্শন পুরুষটাকে জানে না হৃদয় নিংড়ানো আবেগময় এই সম্বোধন সুরার কঠোর ব্যক্তিত্ব নিমিষে চুরমার করে দেওয়ার ক্ষমতা রাখে। সুরা একটু ধাতস্থ হয়ে বলল, স্যার আসলে গতকাল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট ছিল, কিন্তু পার্সোনাল ইস্যুর জন্য দিতে পারিনি। দয়া করে যদি জমা নিতেন আর এমন হবে না। মেজবা গম্ভীর স্বরে বলল, সুর, তুমি কি জানো না ডেট পার হলে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার নিয়ম নেই? তুমি কি ভেবেছিলে আমি তোমাকে কিছু বলবো না? তাহলে বলবো ভুল ভেবেছো তুমি। আমি আমার সাবজেক্টে কোনো অবহেলা বরদাস্ত করবো না। মুখ ছোট করে নিল সুরা। সে ভেবেছিল মেজবা জমা নিয়ে নেবে। মনে মনে নিজেকে কড়া শাসন করলো সে, আর এমন করবে না বলে প্রতিজ্ঞা করলো। মাথা নিচু করেই বলল, সরি স্যার, আর কখনো এমন হবে না, প্লিজ ক্ষমা করবেন। সুরার ছোট্ট মুখশ্রী দেখে বড্ড মায়া হলো মেজবার, কিন্তু সে নিরুপায়। সুরা পড়াশোনা করছে না বললেই চলে। গত ক্লাস টেস্টগুলোতেও মার্ক খুব একটা ভালো না তার। দীর্ঘশ্বাস পেল মেজবা। সুর, অ্যাসাইনমেন্টটা টেবিলের উপর রাখো, আর এটা মনে রাখবে, স্টাডি না করলে লাইফে সামনে এগোতে পারবে না। যাই করো পড়াশোনায় গাফিলতি করো না, মনে থাকবে? জি, মনে রাখবো স্যার। এতক্ষণ দুই কপত কপতের কথা শুনছিল রায়হান। মিটমিট করে হাসছিল সে স্যাররূপী প্রেমিকার জন্য উৎকণ্ঠা দেখে। মিসবা কিছু বলার আগে পাশ থেকে রায়হান বলে উঠল, আহ মিসবা, এত মিষ্টি একটা মেয়েকে কেউ এইভাবে বকাবকি করে? তুই জানিস না, মিষ্টি মেয়েদের জন্মই হয়েছে হৃদয় সিক্ত ভালোবাসা পাওয়ার জন্য। সুরা হতভম্ব মুখ করে তাকিয়ে এলো। কি বলে এলো? চেনা নেই জানা নেই কোথায় থেকে আসে এরা। আর মিসবা তো কটমট করে তাকালো রায়হানের দিকে, যেন চোখ দিয়ে ভস্য করে দিবে। কিন্তু মিসবার চাহনি সম্পূর্ণ উপেক্ষা করে রায়হান সুরাকে উদ্দেশ্য করে বলল, কি মিষ্টি পড়ি, এইভাবে তাকিয়ে আছো কেন? আমি জানি আমি সুদর্শন যুবক। যাই হোক মিষ্টি পড়ি, তুমি কিন্তু অনেক মিষ্টি দেখতে। আমার আবার এত মিষ্টি মেয়েদের বকাবকি করতে ভালো লাগে না। সুরা কিছুটা বিরক্ত হলো রায়হানের গায়ে পড়া স্বভাব দেখে। আরো খারাপও লাগছে একজন অপরিচিত লোকের সামনে মিসবা তাকে বকলো ভেবে। পরক্ষণই ভাবলো স্যার ছাত্রীকে বকতেই পারে, এতে খারাপ লাগার কিচ্ছু নেই। কিন্তু মন যেন মানতে নারাজ। মনটাকে ধমকে উঠল সুরা। মুখে মেকি হাসি ফুটিয়ে আসছি স্যার। বলি আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। হঠাৎ বিরক্ত লাগছে, খুব বিরক্ত লাগছে। সুরা যেতেই মিসবা হিংস্র চাহনি নিক্ষেপ করে তেড়ে গেল রায়হানের দিকে। রায়হান শুকনো ঢোক গিলে একটু দূরে সরে গেল। বাক্যে রাগিয়ে দিয়েছে সে, নিজেকে বাঁচাতে বলল, দেখো ভাই, তোর সুরকে আমি বোনের নজরে দেখি, একেবারে মেয়ের পেটের বোন যাকে বলে আর কি। বড় মিষ্টি মেয়ে সে। এইসব বলার একটাই কারণ, দেখতে চেয়েছিলাম মিষ্টি পরীর মনে তোর জন্য অনুভূতি আছে কিনা। কিন্তু বুঝলাম তার হৃদয়ে তোর বসবাস। আমি তো তোর উপকার করলাম রে দোস্ত। মেকি হাসলো রায়হান। নিঃশ্বাস তার গলায় আটকে আছে। মিসবা রাগে জল শক্ত করে বলল, ওর থেকে 10 হাত দূরে থাকবি বলে দিলাম। সারা পুরনো পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। ঘর শত্রু বিভীষণ। গধূলি লগ্নের অন্তিম প্রহর। আকাশ জুড়ে লালাভ আভা বিরাজমান। গুটি কয়েক পাখি ফিরে যাচ্ছে নিজ নীড়ে। পাখি উড়ে বেড়ায় নিজ স্বাধীনতায়, কেউ বাধা দেওয়ার নেই। সেরা বারান্দায় দাঁড়িয়ে আকাশ পাড়ে নিষ্প্রাণ চোখে তাকিয়ে আছে। তারও যদি পিছু টান না থাকতো, সেও দূরে কোথাও চলে যেত, যেখানে কোনো কষ্ট, হতাশা, একাকিত্ব তাকে ছুঁতে পারবে না। দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে গেল সে। কিন্তু যাওয়ার আগে একটিবারও দেখল না দূর থেকে কেউ একজন মুগ্ধ হয়ে তাকেই দেখছিল। চৈত্রের তপ্ত দুপুরে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। ঘেমে পিঠের সাথে লেপটে আছে পরনের কালো রঙের জামাটি। কানের পাশ দিয়ে 2-1 ফোঁটা ঘাম ঝরে পড়ছে। সামনা মুখশ্রী হয়ে উঠছে ঈষৎ লাল।
বড্ড বিরক্ত লাগছে তার। বাসায় গিয়ে গোসল দিতে পারলে শান্তি পেত, কিন্তু শয়তানের নানাগুলো তাকে বাসায় আর যেতে দিল না। কলেজ ক্যান্টিনে বসে আছে পঞ্চপাণ্ডব। শিহাব দিয়া একে অপরের সাথে চিপকে বসে আছে। মনে হচ্ছে রোমিও জুলিয়েটের বংশধর। তাদের দাঁত চেপে রাগ সংবরণ করছে সুরা। এখন এই দুটোকে সবচেয়ে বেশি বিরক্ত লাগছে তার। জিহাদ তার পাশে বসে ফোন স্ক্রল করছে। রাফি গেছে ঠান্ডা পানীয় আনতে। শিহাব দিয়ার হাতে হাত রেখে প্রেমের সাগরে ডুব দিয়েছে। হঠাৎ ধমকে উঠল সুরা। এই লাইলা মজনুর নিউ ভার্সন। তোদের সারাদিন এত কিসের চিপকা চিপকি? চুইংগামের মতো অল টাইম চিপকে থাকিস দুটো। এই তোদের বিরক্ত বা গরম কিছুই লাগে না? সুরার কথায় দিয়া শিহাবের বোধহয় কিছু যায় আসলো না। এখনো চিপকিয়ে আছে তারা। ভাব এমন সুরা কোথাকার কোন মূলা তারা চিনেই না। সুরা এখনো চোখ গরম করে তাকিয়ে আছে তাদের দিকে। জিহাদ ফোন থেকে চোখ সরিয়ে সুরার দিকে তাকালো। এই মেয়ে যে রেগে গেছে বুঝতে পেরে মুচকে এসে কৌতুক স্বরে বলল, দেখছিস যে সিঙ্গেলদের রাজা জিহাদ আর তার রানী সুরা সামনে বসে আছে, তবুও দুটো ইচ্ছে মতো চিপকে আছিস। রানী তো রুষ্ট হবেই। দুম করে কিল বসালো জিহাদের পিঠে সুরা। আহ, বলে উঠল। করুণ চোখে তাকালো সুরার দিকে। দেখল সুরা তার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। ঠোঁট উল্টালো জিহাদ। এর মধ্যেই রাফি ঠান্ডা পানীয় নিয়ে হাজির। টেবিলে রাখতে না রাখতে সুরা খপ করে একটা তুলে খেতে শুরু করে দিয়েছে। এই ঠান্ডা কোকাকোলারই এখন তার দরকার ছিল। গরম তার একদমই সহ্য হয় না। এইটু খেয়েই প্রশান্তি অনুভব করলো সে। এখন বেশ লাগছে। এখন শিহাব আর দিয়ার প্রেম দেখতেও ভালো লাগছে। রাফি সুরার কাণ্ড দেখে সশব্দেই হেসে উঠল। ওর পাশাপাশি ওরা তিনজনও হাসল। সুরা নিজেও ফিক করে হেসে দিল। সবাই খেতে খেতে আড্ডা দিচ্ছে। মাঝে কয়েকবার সুরার দিকে আর চোখে তাকিয়েছে শিহাব। সুরা ফুরফুরে মেজাজে আছে দেখে শিহাব বলে উঠল, গাইস, তোরা তো জানিস কাল আমার বার্থডে। প্রতিবার তোদের সাথে আড্ডা দিই, ঘুরি, কিন্তু এবার বাবা মা বাংলাদেশে আসছে, বার্থডে পার্টি দিবে। তাই সো আমি চাই আমার এই আনন্দের দিনে আমার পাশে তোরা যেন থাকিস, ঠিক আছে? আর মা বাবা স্পেশালি দিয়াকে দেখতে চাই। তোরা পার্টি অ্যাটেন্ড করবি তো দোস্ত? দিয়া একটু লজ্জা পেল, আবার ভয়ও করছে, তাই ভীতি স্বরে বলল, শিহাব আমার খুব ভয় করছে। আমি তো এতিম, আমার এই পৃথিবীতে আপন বলে কেউ নেই। অনাথ আশ্রমে বড় হয়েছি। তারা কি তোর পাশে আমাকে মেনে নিতে পারবে? শিহাব দিয়ার টেবিলের উপরে রাখা হাতটা শক্ত করে ধরে মুখে হাসি ফুটে আশ্বস্ত করে বলল, আমার মা বাবা এমনকি সবাই তোর বিষয়ে সব জানে দিয়া। বরং আমি যখন আম্মুকে বললাম যে তুই অনাথ, তখন কি বলেছে জানিস? বলেছে তুই অনাথ হতে পারিস বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে তুই তাদের মেয়ে, তোকে পেলে নাকি আম্মুর মেয়ের শখ পূরণ হবে। দিয়া ছলো ছলো চোখে হাসল। তার এখন বলতে ইচ্ছে করছে প্রিয় মানুষটাকে ভালোবেসে সে ভুল করেনি, বরং এই প্রিয় মানুষটার জন্য আজ মা বাবা পেতে চলেছে সে। দিয়ার হাসি মাখা মুখশ্রী দেখে সুরার মনে শীতলতা অনুভব করল। মেয়েটা সুখে থাকলে তার চেয়ে বেশি খুশি কেউ হবে না। পাশ থেকে জিহাদ বলে উঠল, দোস্ত, আমরা সবাই যাবো বুঝলি, কিন্তু খাওয়ার মেনু জানতে পারলে ভালো হতো। শালা পেটুক, সামনে যে সেমিস্টার ফাইনাল মনে আছে? শুধু খাই খাই করিস। জিহাদ আয়েশ করে চেয়ারে মাথা এলিয়ে দিয়ে বলল, হ্যাঁ রে চিল মামা, আমাদের বিদ্যার রানী আছে তো, আমাদের ঠিক একটা গতি হয়ে যাবে। নোট পেয়ে যাবি, চিন্তা করিস না। জিহাদ আর রাফি দাঁত কিলিয়ে একসাথে বলে উঠল, বিদ্যার রানীর জয় হোক। সুরা শব্দ করে হেসে ওঠে। চার বন্ধু তার দিকে তাকায়। মেয়েটাকে হাসলে অদ্ভুত সুন্দর মায়াবী লাগে। গালে টোল পড়ে, কিন্তু মেয়েটার প্রাণ খোলা হাসি কখনোই হাসে না। এভাবে সবাইকে একসাথে তাকিয়ে থাকতে দেখে ভরকে গেল সুরা। ঈষৎ লাল হলো কপলদ্বয়। জিহাদ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বলে, আমরা সবাই যাব মামা, কতদিন চোখে সুন্দরী মেয়ে দেখি না, পার্টিতে গিয়ে মেয়ে পটাবো, কতদিন আর সিঙ্গেল থাকবো। শিহাব মুচকি হেসে শান্ত স্বরে বলে উঠল, সবাই যাবি বলতে সুরা তুই প্লিজ না করিস না দোস্ত। সুরা কি বলবে বুঝতেই পারছে না। নিজবার থেকে সে দূরে থাকতে চায়। ওই লোকের কাছাকাছি গেলেই বিপদ। সে নিজের ব্যক্তিত্ব ভুলে যায়। নিজের খোলসা আবৃত সত্তা নিমেষে ভেঙে চুরমার হয়ে যায়। না, যাবে না সে। সে নিশ্চিত ওই ঠোঁটকাটা নির্লজ্জ বেহাত পুরুষ বাড়ির সবাইকে তার নাম ঢাকঢোল পিটিয়ে জানিয়েছে।
সবার সামনে যেতে লজ্জা লাগবে তার। সুরা নিজের হয়ে কিছু বলবে তার আগেই দিয়া ব্যস্ত কণ্ঠে বলে উঠল, সুরা যাবে না মানে? ওকে যেতেই হবে। আমি প্রথম আমার শ্বশুরবাড়ির সবার সামনে যাব। আমার নার্ভাস লাগছে, ওকে যেতেই হবে। সুরা বোঝানো ভঙ্গিতে বলল। তুই একটু বোঝার চেষ্টা কর। আমি সুরাকে কিছু না বলতে দিয়ে দিয়া এবার একটু আবেগপ্রবণ কণ্ঠে বলল, তুই ছাড়া আমার কে আছে সুরা? এতিমখানায় বড় হয়েছি। এখানে আসার পর আপনার সবচেয়ে কাছের বলতে একমাত্র তুই আছিস। কাল আমার আর শিহাবের জীবনে সবচেয়ে বড় একটা দিন, অথচ তুই আমার পাশে থাকবি না। আসলে কি বলতো, আমি যে অনাথ সেটা তোকে পেয়ে ভুলে গিয়েছিলাম, কিন্তু সত্য তো এটাই, আমার কেউ নেই। সুরা ছোট ছোট চোখে তাকালো প্রিয় বান্ধবীর দিকে। মেয়েটা কত সহজে এগুলো বলে দিল। কিন্তু তারও তো ভুল হয়েছে যাবে না বলে। দিয়ার দিকটা আগে ভাবা উচিত ছিল। কতটা স্বার্থপর সে, নিকৃষ্ট ও স্বার্থপর সে। নিজের কথা ছাড়া কখনো কেন ভালোবাসার মানুষগুলোর কথা আগে ভাবে না? সত্যি কি স্বার্থবাদী মেয়ে সে? সুরার চোখে অশ্রু দেখে পঞ্চপাণ্ডবের সকলের বুকটা ধক করে উঠল। মেয়েটা তো সহজে কাঁদে না, তাহলে কি তারা কষ্ট দিয়ে ফেললো? সুরা সবার চুপসানো বেলুনের মতো মুখ দেখে অশ্রু চোখেই ফিক করে হেসে দিল। কিরে শয়তানের নানা নানি, তোদের আবার কি হলো? শিহাব কাল আমি যাব, আর ওই ড্রামা কুইন ড্রামা হয়ে গেলে চল এখন বাসায় ফিরতে হবে। তোরা তো জানিস তোরা আমার কতটা আপন। আমাকে এভাবে স্বার্থপর কেন বানালি শুনি? দিয়া চেয়ার ছেড়ে উঠে সুরাকে জড়িয়ে ধরল, বলল, সরি জান, আর কখনো এমন বলবো না। তুই আমার বান্ধবী কম, বোন বেশি, তুই কি জানিস না? সুরা মুচকে এসে নিজেও দিয়াকে দুই হাত দিয়ে আঁকড়ে ধরল। ছেলেগুলো বসে আর কি করবে, এগিয়ে এসে একে অপরকে পাঁচ বন্ধু জড়িয়ে ধরল। এটাই বুঝি বন্ধুত্ব। একজনের কষ্টে প্রত্যেকের হৃদয় ব্যথিত হয়। হু হু করে কেঁদে উঠে বন্ধুর কষ্ট মিশ্রিত মুখশ্রী দেখে। আবার বন্ধু যখন হেসে ওঠে তখন অপর বন্ধু বুকে প্রশান্তির অনুভব হয় নিমিষেই। এটাই বুঝি বন্ধুত্ব, আত্মার সম্পর্ক। বেঁচে থাকুক নিঃস্বার্থ ভালোবাসাময় এই বন্ধুত্বের সম্পর্কগুলো। শত বছর, হাজার বছর, বছরের পর বছর এভাবেই অটুট থাকুক আত্মার সম্পর্ক। বৃষ্টিস্নাত রজনী, ধরণীর বুকে তাণ্ডব চালাচ্ছে প্রকৃতি। চৈত্রের শেষ। দিবাকর তার রাগের তাণ্ডবে ধরণীকে দগ্ধ করতে ব্যস্ত ছিল এই কয়েকদিন, কিন্তু তাতে বুঝি প্রকৃতির সায় ছিল না। সন্ধ্যা থেকে তুমুল বৃষ্টি ও ঠান্ডা অনিল ধরণীতে প্রশান্তি বয়ে দিচ্ছে। বিশাল এক আভিজাত্যপূর্ণ ড্রয়িং রুমের সোফায় কাচুমাচু হয়ে বসে আছে সুরা। পাশেই বেস্ট ফ্রেন্ড দিয়া বসে। তারা দুজনে এখন সুখনীরে ড্রয়িং রুমে অবস্থান করছে। 10 মিনিট হবে এখানে এসেছে তারা। পার্টি শুরু হতে এখনো ঢের বাকি। দিয়া তাকে জোর করে এত তাড়াতাড়ি নিয়ে এসেছে। সুরা যখন বলল এত তাড়াতাড়ি যে কি হবে, তখন তার একটাই কথা, শ্বশুরবাড়ির সবার সাথে আগে থেকে পরিচয় হওয়া প্রয়োজন। অস্বস্তি হচ্ছে তার। দিয়া জোড়াজুড়িতে মেরুন রঙের শাড়ি পরেছে সে, দিয়াও পরেছে কালো রঙের, কিন্তু তার মধ্যে কোনো ভাবাবেগ দেখা যাচ্ছে না। তাছাড়া ইমোশনাল ব্ল্যাকমেইল করতে এই মেয়ে উস্তাদ। তখন থেকে এসে কাউকে দেখতে পায়নি সে, শুধু কাজের মেয়ে একটা দরজা খুলে তাদের বসিয়ে রেখে ভেতরে গেছে। অনেক বড় ডুপ্লেক্স বাড়ি, ড্রয়িং রুম বেশ বড়, মাঝ বরাবর দোতলায় যাওয়ার সিঁড়ি। আসবাবপত্রে সবকিছুতে আভিজাত্যের ছোঁয়া, খুব নিখুঁতভাবে সাজানো সবকিছু। এসব দেখে তাচ্ছিল্য হাসল সুরা। এত বড় বাড়ির ছেলে নাকি তার মতো এক শ্যামকন্যাকে ভালোবাসে। হাস্যকর ঠেকল তার কাছে। কেউ আসার শব্দ পেয়ে সামনে তাকালো দুজনে। অতি সুন্দরী দুই মধ্যবয়সী রমণী হাসি মুখে এগিয়ে আসছে তাদের কাছে। দেখে যে কেউ বলবে দুই বোন হয়তো তারা। হাতে শরবত সহ কিছু নাস্তা। দুজনে দাঁড়িয়ে সম্মুখে উপস্থিত আগন্তুকের উদ্দেশ্যে সালাম দিল। মুমতাজ শিকদার ও তার বোন মলি চৌধুরী হাসি মুখে সালাম নিয়ে তাদের বসতে বলে সম্মুখে টি টেবিলে ট্রে রেখে তাদের সামনের সোফায় বসে। মলি চৌধুরী একগাল হেসে দিয়ার উদ্দেশ্যে বলে উঠলেন, দিয়ামা আমার পাশে এসে বসো তো দেখি। তোমাকে খুব মিষ্টি লাগছে আজ। আমার গর্দব ছেলে এই প্রথম কোনো ভালো কাজ করেছে। আয় মা, আমার পাশে বস। আর ও বুঝি সোরা? সুরার দিকে তাকিয়ে বললেন তিনি। দিয়া নম্র স্বরে বলল, জি আন্টি। খুব মিষ্টি মেয়ে সোরা তুমি। শিহাব বলেছিল তোমার কথা। শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে মা। সুরা মাথা নিচু করে ক্ষীণ স্বরে বলল, ধন্যবাদ আন্টি।
মলি চৌধুরী দিয়াকে আবারও পাশে বসার কথা বলে। দিয়া মিষ্টি হেসে মলি চৌধুরীর পাশে গিয়ে বসতেই মলি চৌধুরী দিয়াকে জড়িয়ে ধরলেন। গদগদ হয়ে মুমতাজ শিকদারকে উদ্দেশ্যে বললেন, দেখ আপা, আমার ছেলের হবু বউটা কি মিষ্টি দেখতে হয়েছে। আমি বেশি দেরি করব না আপা, ওদের দ্রুত বিয়ে দিতে পারলে আমার শান্তি। দিয়া মুচকি হাসল। শাশুড়িকে তার বেশ মনে ধরেছে। বাবা মা হারা মেয়ে বুঝি এবার কপাল গুনে বাবা মা পাবে। ছলছল চোখে মলি চৌধুরীর দিকে দৃষ্টিপাত করতে তিনি হয়তো বুঝলেন দিয়ার মনের অবস্থা। অতি স্নেহে জড়িয়ে ধরলেন দিয়াকে। মায়ের পরশে অশ্রু বুঝিয়ে কপল ছুঁয়ে গেল। এতক্ষণ সুরা দিয়া ও মলি চৌধুরীকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। হঠাৎ মুমতাজ শিকদারের দিকে চোখ পড়তেই চোখাচোখি হয়ে গেল দুজনের। সুরা দ্রুত চোখ ফিরিয়ে মেঝেতে দৃষ্টিপাত করল। অস্বস্তি হচ্ছে তার। এতক্ষণ যে মুমতাজ শিকদার তাকে দেখছিল আর বুঝতে বাকি নেই সুরার। তিনি যে মিসবার মা, চেহারা দেখেই বুঝেছে সে। মা ছেলের মুখে অনেক মিল। দুজনের চাহনি এক, মারাত্মক চাহনি। মুমতাজ শিকদার বুঝলেন হয়তো সুরার অস্বস্তির কারণ। মুচকি হাসলেন তিনি। মেয়েটা উজ্জ্বল শ্যামলা, যে কোনো ফর্সা মেয়েকে হার মানিয়ে দিবে তার স্নিগ্ধই মুখশ্রী। মায়াবী মুখশ্রীতে সবচেয়ে আকর্ষণীয় তার চোখ। কি স্নিগ্ধ মুখশ্রী! না, ছেলে তার মন মতো মেয়েকে ভালোবেসেছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে তিনি সুরার পাশে বসলেন, গালে হাত রেখে। সুরা মা, তুমি কি এখানে আনইজি ফিল করছো? দেখো মা, আমি সব জানি। এমনকি বাসার প্রত্যেকটা মানুষকে আমার পাগল ছেলে ঢাক ঢোল পিটিয়ে বলেছে সুরা নামের মেয়েটিকে সে ভালোবাসে। কিন্তু আমাদের প্রত্যেকের কাছে তোমার মতামত সবার আগে। তুমি আমার ছেলেকে পছন্দ করো না, এতে কোনো সমস্যা নেই, আমরাও কিছু মনে করছি না কেউ। তুমি এটা ভাববে না আমরা মিসবার পরিবার, এটা ভাববে আমরা সবাই তোমার আপনজন। আমি তোমার আর এক মা। আমি কি পারি না তোমার আর এক মা হতে? সুরা মুগ্ধ হয়ে শুনছিল এতক্ষণ। মানুষটা কত সহজেই তাকে আপন করে নিল, তার সব সংকোচ লহমায় দূর করে দিল। সুরা তার গালে হাত রাখা মুমতাজ শিকদারের হাতের উপরে আলতো করে হাত রেখে আহ্লাদি সুরে বলল, মা হতে পারেন যদি মেয়ে মনে করে তুই সম্বোধন করেন। ঠিক আছে, তাহলে তুইও আমাকে মামনি আর তুমি সম্বোধন করবি। কি খুব বেশি কিছু চাইলাম? সুরার কি হলো কে জানে, হঠাৎ মুমতাজ শিকদারকে জড়িয়ে ধরে বলল, খুব বেশি চাওনি মামনি। তুমি কি জানো তুমি খুব ভালো, কিন্তু তোমার ছেলেটা আস্ত বজ্জাত, আমায় জ্বালাতন করে। মুহূর্তেই মনে হলো কি বলে ফেলেছে সে। মুমতাজ শিকদারকে ছেড়ে নড়ে চড়ে বসল সুরা। আচ্ছা মতো নিজেকে বকে দিল। সবাই কেমন থমথমে মুখ করে তাকিয়ে আছে তার দিকে। ভয় পেল সে। শুকনো গলা বারবার কয়েক ঢোক গিলে ভেজানো প্রয়াস করেও ব্যর্থ হল। মুখটা নামিয়ে নিয়ে চিবুকে থুতনি ঠেকালো। লহমায় হাসির শব্দে মাথা তুলতেই দেখল সবাই হাসছে। সবাইকে হাসতে দেখে সেও ঠিক করে হেসে উঠল। মুহূর্তেই হাসির পশরা বসল বুঝি সুখনীরে ড্রয়িং রুমে। উপরে এতক্ষণ দাঁড়িয়ে থাকা একজনের মুখেও হাসি দেখা দিল, প্রশান্তিময় হাসি। রাত্রি প্রথম প্রহর। নিচে মেহমান আসতে শুরু করেছে। উপরে সবকিছু ঘুরে ঘুরে দেখছে দিয়া, সুরা আর মেহের। মেয়েটি ভারী মিষ্টি, খুব মিশুক প্রকৃতির, কত সহজেই মিশে গেল ওদের সাথে। এক পর্যায়ে দিয়াকে শিহাব ডেকে নিলে মেহেরও একটু আসছে বলে দৌড় দিল। সুরা বুঝল না ব্যাপারটা। এখন সে একা একাই ঘুরে ঘুরে দেখছে ভুল হবে, কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজছে। এসেছে সে কখন, এখন সেই অসভ্য পুরুষের দেখা পায়নি সুরা। একটা ঘরের সামনে এসে দাঁড়িয়ে যায় সে, গলা উঁচু করে উকি দেয়। কাউকে না দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করে। রুমটা বেশ বড়। রুমের প্রত্যেকটা আসবাবপত্র থেকে শুরু করে দেয়ালের রং সবকিছুই শুভ্রতার ছোঁয়া। মিষ্টি শিউলি ফুলে ঘ্রাণ নাসারন্ধ্রে প্রবেশ করতেই উৎস খুঁজতেই ব্যালকনির দিকে গেল সে। ঈশ্বর দুই ওষ্ঠধর ফাঁক হলো নিজের অজান্তেই। ব্যালকনিটা সুরা যে রুমে থাকে তার চেয়েও বড়। ছোট ছোট টবে হরেক রকমের ফুল গাছ। শিউলি ফুল গাছের সংখ্যাই বেশি এখানে। সুরার পছন্দের ফুল হলো শিউলি। কি মিষ্টি ঘ্রাণ! নিচে পড়ে থাকা শিউলি কুড়িয়ে নিল সে। অজান্তেই হেসে উঠল। বারান্দা থেকে এই রুমে আসতে চমকে গেল সুরা। এখন এই মানুষটাকে এই অবস্থায় সে আশা করেনি। ফুলগুলো হাত থেকে পড়ে অবহেলিত হয়ে নিচে ঠাঁই পেল। সামনে মেজবা দাঁড়িয়ে।
পরনে তার ট্রাউজার শুধু। শুভ্র উন্মুক্ত বুকে গুটি কয়েক লোম লেপটে আছে। আকর্ষণীয় লাগছে মিসবাকে সুরার নিকট। লজ্জা লাগছে সুরার। দ্রুত চোখ সরিয়ে এদিক ওদিক তাকালো মেয়েটি। কয়েক কদম এগিয়ে এলো মিসবাহ। সুরার সামনে হাঁটু গেড়ে বসে ফুলগুলো কুড়িয়ে উঠে দাঁড়ালো। লজ্জাবতী রমণীর দিকে পূর্ণ দৃষ্টি দিল সে। মেরুন শাড়িতে অপ্সরা লাগছে তার সূর্যানকে। চোখে কাজল, পাতলা গোলাপের পাপড়ির ন্যায়, ঠোঁটে হালকা লিপস্টিক, কেশগুলো নিত্যদিনের ন্যায় হিজাবে আবৃত। মনে মনে বিড়বিড়ালো মিসবাহ, আমার অপ্সরা সূর্যান। ঘোর লাগা কণ্ঠে বলল, শিউলি ফুলগুলো তোমার খোপায় ঠাঁই ফেলো না সূর্যান, এভাবে ফেলে দিলে তোমার লম্বাকে সে আমাদের হৃদয়ের সন্ধি ক্ষণে আমি নিজ হাতে শিউলি জড়িয়ে দেব। তুমি মুগ্ধ হয়ে শিউলি ফুলের ঘ্রাণ নিবে, আর আমি আমার সূর্যানের। সূর্যান, এই একটা শব্দই সুরাকে হেলোমেলো করে দিতে যথেষ্ট ছিল। লজ্জায় লাল হয়ে উঠল কপলদ্বয়। এই লোকের থেকে সে দূরে থাকতে চায়, কিন্তু প্রকৃতি বুঝি অন্য কিছু চায়। লোকটা নির্লজ্জ, ভয়ঙ্কর নির্লজ্জ। এখনো কেমন উদম শরীরে দাঁড়িয়ে আছে তার সামনে। ছি ছি ছি। সুরা মাথা নিচু করে ক্ষীণস্বরে বলে, আপনার কি লজ্জা নেই? একটা মেয়ের সামনে এভাবে উদম শরীরে দাঁড়িয়ে আছেন। লজ্জা নারীর ভূষণ, তুমি কি জানো না সূর্যান? পুরুষদের লজ্জা পেতে নেই। আমি লজ্জা পেলে বংশবৃদ্ধি হবে কিভাবে? আমি আবার সচেতন প্রেমিক পুরুষ। বাঁকা হেসে বলে উঠল মিসবাহ। লজ্জার লও নেই তার মাঝে, বরং সুরা লজ্জায় আরো নেতিয়ে পড়ল। মিসবাহ টান টান হয়ে তার সামনে দাঁড়িয়ে, নয়তো অনেক আগেই সে চলে যেত। এখন না পারছে এখানে থাকতে, আর না পারছে মিসবাহকে পাশ কাটিয়ে চলে যেতে। পা যেন সুপার গ্লু দিয়ে কেউ আটকে দিয়েছে। সুরা লজ্জারাঙ্গা মুখশ্রী দেখে বক্ষপিঞ্জরে চিনচিনে সুকুমার ব্যথা হচ্ছে মিসবাহ। মেয়েটাকে আজ নতুন বউ বউ লাগছে। মিসবাহ বউজান। খাটের উপরে রাখা শার্টটা পরে নিল মিসবাহ। একটু কেসে মনোযোগ আকর্ষণ করলো সুরার। সার্থকও হলো। সুরা তার দিকে তাকাতেই মুখোমুখি খুব নিকটে এসে দাঁড়ালো সে। সুরার বুঝি নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। মিসবাহ ঘোর লাগা কণ্ঠে বলল, মেয়ে, তুমি সর্বনাশিনী। এ তোমার কোন রূপ সূর্যান? আমাকে আর কত মারবে? মরা মানুষকে বুঝি বারবার মারা যায়? তোমার প্রেমে বারবার শতবার মরি আমি, তবুও তোমার নিষ্ঠুর মনে এই পাগল প্রেমিক পুরুষের ঠাঁই মিলল না। সুরা মিসবার চোখে চোখ রেখে মুগ্ধতা নিয়ে তাকিয়েছিল। সে জানে এই পাগল নির্লজ্জ ভয়ঙ্কর সুদর্শন পুরুষ তাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু তার যে উপায় নেই। সে পারবে না প্রিয় এই পুরুষটাকে ঠকাতে। না, সুরার পক্ষে আর সম্ভব হলো না এখানে দাঁড়িয়ে থাকার। দুর্বল লাগছে ভীষণ। চোখ ছলছল করে উঠল মুহূর্তেই। বেহায়া অশ্রু গড়িয়ে পড়ার আগেই সে দ্রুতগতিতে ঘর থেকে বেরিয়ে গেল। মিসবাহ ঘাড় ঘুরিয়ে দেখল তার প্রেয়সীর যাওয়া। ওই অশ্রুসিক্ত নয়ন, বিষাদময় মুখশ্রী, সবকিছুই দৃষ্টিগোচর হয়েছে মিসবার। সুরার যাওয়ার দিকে চেয়ে বুকের চিনচিনে ব্যথা বুঝি বাড়ল। অসহনীয় যন্ত্রণা। আবেগপ্রবণ কণ্ঠে বলল, তুমি দূর আকাশের চন্দ্র সূর্যান। সে চন্দ্রের জ্যোৎস্না সারা অঙ্গে মাখা যায়, কিন্তু ছোঁয়া যায় না। সুখীরে আজ খুশির পশটা বসেছে। কাছের আত্মীয় থেকে শুরু করে দূরের আত্মীয় স্বজন কেউ বাদ পড়েনি। সবাই দামি দামি গিফট নিয়ে হাজির। রাফি, জিহাদ আর সুরা এক কোণায় দাঁড়িয়ে আছে। ওরা তিনজনেই কনফিউজ যে আজ শিহাবের জন্মদিন নাকি সুন্নতে খাতনা। এত বড় দামড়া ছেলে কিনা জন্মদিনে এত মানুষ। সুরা মনে মনে ভাবল, বড় লোকের ব্যাপার স্যাপার আলাদা। দিয়াকে নিয়ে সবাই মাতামাতি করছে। মেয়েটার মুখে হাসি দেখে পঞ্চপাণ্ডবের সকলের অনেকে খুশি। মিষ্টি পরি, কেমন আছো? হঠাৎ পুরুষালী কণ্ঠে হকচকিয়ে গেল সুরা। তিনজন পেছনে ফিরে দেখে সুদর্শন একজন পুরুষ দাঁড়িয়ে আছে। রাফি আর জিহা চিনতে না পারলেও সুরা চিনতে অসুবিধা হয়নি। হাসি মুখে সুরা বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে তো আজ সত্যিই পরি লাগছে। সুরা একটু লজ্জা পেল, অপ্রস্তুত হলো বটে। বলল, ধন্যবাদ ভাইয়া। আপনাকে পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু রাফি আর জিহাদ। রাহান একগাল হেসে হ্যান্ডশেক করলো দুজনের সাথে। বলল, আমি রাইহান, মিসবাহর বন্ধু। চারজনে অনেকক্ষণ আড্ডা দিল। হঠাৎ সিঁড়ির দিকে তাকিয়ে থমকে গেল সুরা। সিঁড়ি দিয়ে মিসবাহকে নামতে দেখে চোখ বুঝিয়ে পলক ফেলতেই ভুলে গেছে। মিসবাহ সাদা শার্ট, ব্ল্যাক স্যুট পরেছে।
সিল্কি চুলগুলো বরাবরের মতোই গোছানো, শুভ্র মুখশ্রী স্নিগ্ধ লাগছে। সুরার কাছে এই পুরুষকে অতি সুদর্শন লাগছে আজ, ভয়ঙ্কর সুদর্শন পুরুষ। জিহাদ আর রাফি পাশ থেকে সুরার পলকহীন তাকিয়ে থাকা দেখে মুচকে আসল। রাফি সুরাকে হালকা ধাক্কা দিয়ে বলল,